এবার আরো একটা গুরুত্বপূর্ণ খবর দেবো আপনাদের। জেলবন্দির থেকে নাকি টাকা দাবি, টাকা না দিলে অত্যাচারের অভিযোগ। চাঞ্চল্যকর দাবি দমদম জেলের বন্দি। আরো একবার জানিয়ে রাখি, জেলবন্দির থেকে টাকা দাবি, টাকা না দিলে অত্যাচারের অভিযোগ। চাঞ্চল্যকর দাবি দমদম জেলের বন্দির। আবাস জালিয়াতিতে বন্দি সরকারি কর্মী সঞ্জয় বসু, আর সঞ্জয়কে ফোন করিয়ে 25,000 চাইতে চাপ। টাকা চেয়ে জেল থেকে আইনজীবীকে ফোন সঞ্জয়। বনগাঁর সাইবার থানায় অভিযোগ সঞ্জয়ের আইনজীবীর। জেলবন্দির থেকে কি করে টাকা দাবি, কিভাবে চলছে এই কাজ? অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, একদমই রুমেলা, দেখো একদমই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দমদম সেন্ট্রাল জেলে বন্দী রয়েছে আসামি। বনগাঁ বিডিও অফিসের এক কর্মচারী, যার বিরুদ্ধে আবাস দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাকে গ্রেপ্তার করা হয় 21 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 21 তারিখে। তারপরেই বনগাঁ মহকুমা আদালত থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তার শারীরিক অবস্থার কথা ভেবে দমদম সেন্ট্রাল জেলে রাখবার জন্য, এবং সেই সেন্ট্রাল জেল থেকে তাকে কোনো রকম পরিষেবা দেওয়া হবে না যদি সে পরিবারের কাছে বা তার আইনজীবীর কাছে টাকা না চায়। তাহলে তাকে চাপ দেওয়া হয় রীতিমতন আইনজীবীর কাছে ফোন করতে। 25,000 টাকা চাওয়া হয়। গত 27 তারিখে আইনজীবী দীপাঞ্জয় দত্তের কাছে ফোন এসেছিল, সঞ্জয় ফোন করেছিল যে 25,000 টাকা পাঠাতে হবে। একজন ব্যক্তির নাম করা হয়, তার ইউপিআই নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারে এই 25,000 টাকা না পাঠালে সঞ্জয়কে খেতে দেওয়া হবে না এবং মানসিক নির্যাতন করা হবে, তেমনই কিন্তু দাবি করেছিল সঞ্জয় তার আইনজীবীর কাছে। পরবর্তীতে তার আইনজীবী বনগাঁ আদালতের দ্বারস্থ হয় এবং আদালত আইনজীবীকে নির্দেশ দেয় যে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে, এবং এসপির কাছে রিপোর্ট তলব করেছে বনগাঁর বিচারক, তেমনই দাবি করেছেন আইনজীবী। এবং সেই নির্দেশের পরে, অর্থাৎ বিচারকের নির্দেশের পরে, বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী দীপাঞ্জয় দত্ত আজ বনগাঁ সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করে। তিনি অভিযোগ দায়ের করবার পরে কিন্তু দাবি করেছেন যে শুধু তিনি নয়, অর্থাৎ আইনজীবীর কাছেই টাকা চাওয়া হয়নি, তার পরিবারের সদস্যদের কাছে ফোন করা হয়েছিল 28 তারিখ, এবং সেই মতো 5,000 টাকা পাঠানো হয়েছে। যে ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে তার নাম উপেন্দ্রনাথ উকিল। এই ব্যক্তি কে এবং কেনই বা তিনি জেলে এরকমভাবে, জেলের মধ্যে যেখানে দমদম সেন্ট্রাল জেল, সেখানে কি করে ফোন দেওয়া হলো? এরকম জেলের মধ্যেও তোলাবাজির এই কারবার, সেটা কি করে হচ্ছে, এটাই এখন প্রশ্ন। 25 তারিখে গোপালনগর থানায় একটা মামলা হয়। সেই মামলার একজন অ্যাকিউজ প্রথমে পুলিশ কাস্টডিতে ছিলেন, পরবর্তীতে জুডিশিয়াল কাস্টডিতে বনগাঁ সাব কারেকশনাল হোমে ছিলেন। যেহেতু তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে, সাব কারেকশনাল হোমের থেকে তাকে দিয়ে একটি নাম্বার থেকে বারংবার ফোন করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে তাকে সঠিকভাবে খেতে দেওয়া হচ্ছে না, তাকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমার ফোনে ফোন আসে, পরিষ্কার বলা হয় যে 25,000 টাকা তাকে পাঠাতে হবে। আমি সমস্ত ঘটনা লার্নেড এসিজিএম বনগাঁর কাছে এফিডেভিট আকারে জমা করি এবং এসপি বনগাঁ পিডিকে ডিরেকশন দেন ইমিডিয়েট রিপোর্ট দেওয়ার জন্য। জাল সার্টিফিকেটে তোলপাড় কেন বলছি? জাল সার্টিফিকেটে মেডিকেলে ভর্তি ডাক্তারি পড়ুয়ার কাছে দুটো সার্টিফিকেট। কি কি সার্টিফিকেট? এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট। ডায়মন্ড হারবার মেডিকেলে সার্টিফিকেট বিতর্ক। এসটি সার্টিফিকেটে মেডিকেলে ভর্তি পড়ুয়া আর জাল সার্টিফিকেট দেখিয়ে ভর্তির অভিযোগ ডাক্তারি পড়ুয়ার। ভর্তি বাতিলের দাবিতে ব্যাপক বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিন রয়েছেন আমাদের সঙ্গে। দুটো সার্টিফিকেট, একটা এসসি সার্টিফিকেট, একটা এসটি সার্টিফিকেট। ডেফিনেটলি একটা সার্টিফিকেট দেখেই সে ভর্তি হয়েছে, কিন্তু কি করে জাল সার্টিফিকেটটা আবার দুটো? একেবারেই দেখো রুমেলা, প্রশ্ন এই জায়গায় উঠছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই মর্মে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে একটি ডেপুটেশন জমা করা হয়েছে এবং যে ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে যে মেডিকেল কলেজের এক পড়ুয়া, তিনি তার নামে দুটি জাতিগত শংসাপত্র রয়েছে, একটি এসসি এবং একটি এসটি। একেবারেই বারুইপুর সাব ডিভিশন এবং বসিরহাট সাব ডিভিশন দুটি জায়গা থেকে এসসি এবং এসটি এই দুটি শংসাপত্র নিয়েছেন এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 2023-এ নিট পরীক্ষার পরেই এসটি কোটায়
তিনি ডাক্তারি পড়ুয়া হিসাবেই এমবিবিএসে ভর্তি হন। কিন্তু যেহেতু তার নাম পরমব্রত রায় এবং তিনি এই জাতিগত শংসাপত্র পেতে পারেন না এমনটাই দাবি করা হচ্ছে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে, এবং 2024-এই তার এসটি সার্টিফিকেট বাতিল করা হয় এমনটাও কিন্তু দাবি করা হয়েছে। কিন্তু তারপরে তিনি কিভাবে ডাক্তারি পড়ছেন তেমনটাই দাবি তুলে তারা প্রিন্সিপালের দ্বারস্থ হয়েছেন এবং তারা প্রিন্সিপালকে জানিয়েছেন যে অবিলম্বে তাদের যে দাবি সেটা কিন্তু মানতে হবে। অবশ্যই এই ঘটনায় প্রিন্সিপাল, মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি জানিয়েছেন বিষয়টি অভিযোগ আসার পরেই তারা স্বাস্থ্য ভবনকে জানিয়েছে, স্বাস্থ্য ভবন যেভাবে তাদের নির্দেশ দেবেন সেভাবেই তারা ব্যবস্থা নেবেন। তবে আমরা এই ঘটনায় ওই ছাত্রের পরিবারের সাথে যোগাযোগ করি। ছাত্রের পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তাদের কাছে এরকম কোনো খবর নেই এবং তারা কখনোই এসটি সার্টিফিকেট জমা করেনি। কারা এই ধরনের অভিযোগ করছেন তা তারা খতিয়ে দেখবেন। তবে গোটা বিষয়টি তদন্ত করছে একেবারেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং এরপরেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। বেশ, 2023 থেকে একটা ক্যান্ডিডেট জাল সার্টিফিকেট ব্যবহার করে এখানে অ্যাডমিশন হয়েছিল, যে এখন বর্তমানে সেকেন্ড ইয়ার এমবিবিএস, রোল নাম্বার সম্ভবত 47, পরমব্রত রায়, সে এখানে এখনও পড়ছে। আপনারা ইমিডিয়েট এটাকে এখান থেকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করুন, সেটা আমরা আজকে প্রিন্সিপালকে জানালাম। প্রিন্সিপাল বলেছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে ডাইরেকশন আসবে সেই ডাইরেকশন অনুসারে সেটা তিনি এক্সিকিউট করবেন। আমরা বলেছি শুধু এক্সিকিউট নয়, আমরা তার প্রপার যেন ইনফরমেশন পাই, না হলে পরবর্তী পদক্ষেপ আমরা চিন্তা ভাবনা করব। আমাদের কাছে একটা কমপ্লেন আসে, স্বাস্থ্য ভবনে জানাই। স্বাস্থ্য ভবন থেকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওদেরকেও চিঠি করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আসেনি। কিন্তু এই ডেপুটেশনের ব্যাপারটাও আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি। ওই ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওটা ডিপার্টমেন্ট ওটা তদন্ত করবে, তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে যা ডাইরেক্টিভস দেবে সেটা আমরা ফলো করব। জাল সার্টিফিকেটে মেডিকেলে ভর্তি এবং সেই কথা আপনাদেরকে জানালাম। আর এবার দেখুন দুয়ারে সরকারে পিস্তলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যেখানে দুয়ারে সরকারের ক্যাম্প চলছিল আর হাতে পিস্তল মার্ক করে দেখাচ্ছি ঠিক কি কারণে হাতে পিস্তল, কার হাতে পিস্তল, আসুন এবার বিস্তারিত জানাই। তারকেশ্বরে দুই পক্ষের বিবাদ, সেই বিবাদেই বেরিয়ে এলো পিস্তল। দুয়ারে সরকার ক্যাম্পে হাতে পিস্তল, আর পিস্তল নিয়ে কে না উপপ্রধানের দেহরক্ষী, তিনি আবার শাসানি দিচ্ছেন। নাইটামাল পাহাড়পুর পঞ্চায়েত এলাকার এই ঘটনা, দুপক্ষের মধ্যে লাঠালাঠি তর্কাতর্কি, উপপ্রধানের দেহরক্ষী বের করে আনলেন পিস্তল, তাও আবার দুয়ারে সরকার ক্যাম্পে। দুয়ারে সরকারে পিস্তল নিয়ে শাসানি কথা বলবো। রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, উপপ্রধানের দেহরক্ষী পিস্তল বের করে শাসানি দিচ্ছেন, কিন্তু কেন, কি এমন ঘটেছিল যে পিস্তল বার করে শাসাতে হচ্ছে তাকে? হ্যাঁ দেখো সুমেলা, যেটা হচ্ছে যে নাইটা মানে মালপাহাড়পুর, তারকেশ্বর ব্লকের নাইটা মালপাহাড়পুরে ক্ষুদ্ররামপুর উচ্চ বিদ্যালয় আছে এবং কালকেও হয়েছে, দুদিন ছিল দুয়ারে সরকার ক্যাম্প। গতকাল কিন্তু এই ক্যাম্পে কিন্তু পরিষেবা পেতে মানুষ এসেছিল, ফর্ম ফিল আপ করেছে। গতকাল কোনো গণ্ডগোল না হলো, আজকে কিন্তু সকাল থেকে সূত্রপাত হচ্ছে কে দলের তৃণমূল কংগ্রেসের কোন পক্ষ পরিষেবা দেবে, এই সমস্ত যারা উপভোক্তা যারা দুয়ারে সরকারের ক্যাম্পে আসে সেই নিয়েই প্রথমে বিবাদ, তারপর উত্তেজনা ছড়ায়, মারপিট, ভাঙচুর, চেয়ার টেবিল ছোড়াছুড়ি হয়। শুধু তাই নয়, এতটাই পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে যে রড, বাঁশ, লাঠি নিয়ে একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। সেইখানে দেখা যাচ্ছে পিস্তল হাতে রয়েছে নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুল ইসলামের দেহরক্ষী। সে আবার কি সরকারি পুলিশ কর্মী, যে সে বডিগার্ড নিয়ে ঘরে, তার সার্ভিস রিভলভার দিয়ে সে তখন পরিস্থিতি সামাল
দেবার জন্য আত্মরক্ষার প্রয়োজনে সে রিভলভারটা উঁচিয়ে ধরে। এই নিয়েই প্রশ্ন উঠেছে, যেখানে গ্রামের গরিব মানুষ যারা বিভিন্ন সরকারি পরিষেবা নেবার জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে আসে, সেখানে কি করে একজন উপপ্রধানের দেহরক্ষী এমন কি পরিস্থিতি হলো যে তাকে রিভলভার উঁচিয়ে তাকে সেখানে ভয় দেখাতে হয়। তবে ঘটনায় কোনো গুলি হয়তো চালায়নি, কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে সেই সমস্ত যারা উপভোক্তা, যারা দুয়ারে সরকার ক্যাম্পে এসেছিল। বেশ কিছুক্ষণ ক্যাম্প বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত গ্রামীণ পুলিশ সুপার কৃষাণু রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে রীতিমতো লাঠি চার্জ করে সেই এলাকা ফাঁকা করে। পরবর্তীকালে ভিডিও থেকে জানানো হয়েছে যে সরকারি কোনো প্রতিনিধি ছাড়া এই সমস্ত উপভোক্তা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আসে, তারা যে ফর্ম ফিল আপ করার জন্য, তথ্য যাতায়াতের জন্য যে সাধারণ যে রাজনৈতিক দলগুলো হেল্প করে, সেটা করা যাবে না। বেশ, দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেটেছে, এ পাশে টেবিল ফেবিল সব ফেলে দিয়ে তোকরমোকর হয়। তোকরমোকর হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললো? কে পিস্তল বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে। আচ্ছা, এই পর্যন্ত তারপর পুলিশ এলো। পলিটিক্যাল কোনো রকম সেরকম কিছু না নিজেদের মধ্যে। স্যার আর্মস ছিল তো তাদের কাছে? আমসো একজনের বোধহয় সিকিউরিটি একজন পার্সন আছে। তারপর হঠাৎ করে কিছু বিজেপির ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা থাকে। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে রেখেছে। যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয়, তাহলে বিধায়কের গোষ্ঠী, আমার জানা নেই, সেটা বিধায়ক ভালো বলতে পারবেন। একসঙ্গে 2-3টে জিপিতে দুয়ারে সরকার হচ্ছে, তাই পঞ্চায়েতে ফ্রি সার্ভিস দেয় এইরকম ব্যক্তিরা বসে মানুষকে ফর্ম ফিল আপ করে দেবার জন্য। তাদের সঙ্গে অন্য ব্যক্তিদের এই বসা নিয়ে তর্ক বিতর্ক হয়, ঠেলাঠেলি হয়। উপপ্রধানের যে সিকিউরিটি, তিনি তার চিন্তা ভাবনাতে করেছে, পুলিশ প্রশাসন সেটা বুঝবে। গোষ্ঠী কোন্দলে কোনো ব্যাপার নেই তো। আগের দিনে এরাও বসেছিল, সেদিন কিছুই ডিস্টার্ব হয়নি। এবার কি বসা নিয়ে হয়েছে, কি টিফিন নিয়ে হয়েছে, কি এই জায়গায় আমি বসবো তুই ওইখানে যে বস, এই নিয়ে হয়েছে, সেটা তারাই বলতে পারবে।